আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। একটি গুলির শব্দ আর থেমে যাওয়া এক বিপ্লবীর শ্বাস। ঢাকার রাজনীতির মানচিত্রে এমন কিছু দিন থাকে যে দিনগুলো ক্যালেন্ডারে লেখা থাকে না, কিন্তু ইতিহাসের পাতায় রক্ত দিয়ে খোদাই হয়ে যায়। 12ই ডিসেম্বর শুক্রবার, জুমার নামাজ শেষ, বিজয়নগর কালভার্ট এলাকায় স্বাভাবিক ব্যস্ততা, রিকশার ঘণ্টা, মানুষের কোলাহল আর ঢাকার চিরচেনা বিশৃঙ্খলা। ঠিক সেই মুহূর্তেই একটি শব্দ সবকিছুই থামিয়ে দেয়, গুলি। রিকশার পেছনে বসে থাকা মানুষটি চিৎকারও করতে পারেনি, শুধু হেলে পড়েছিলেন। কিন্তু তখন অনেকের কাছে শুধু একটি নাম, শরীফ ওসমান হাদী। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই নামটি পরিণত হয় একটি প্রশ্নে, একটি ক্ষোভে, একটি আন্দোলনে। হাদী ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র। তিনি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক বংশধরের উত্তরাধিকারী ছিলেন না, ছিলেন না ক্ষমতাশীল দলের ছত্রছায়ায়, ছিলেন না নিরাপত্তার বলয়ে। তিনি ছিলেন রাস্তার মানুষ, তিনি ছিলেন মাঠের মানুষ। জুলাই অভ্যুত্থানের সেই মুখ, যার কণ্ঠে ছিল আগুন আর চোখে ছিল প্রশ্ন। গুলির পরপরই হামলাকারীরা মোটরসাইকেল করে অদৃশ্য হয়ে যায়। ঘটনাস্থলে পড়ে থাকে হাদী, রক্তভেজা, অচেতন, জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে থাকা এক মানুষ। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসকরা চেষ্টা করেন। লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে, সিটি স্ক্যানে ধরা পড়ে ভয়ঙ্কর সত্য। গুলিটি মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু পুরোটা বের হয়নি। গুলির কয়েকটি অংশ থেকে যায় মস্তিষ্কের ভেতরে। সেখানেই শুরু হয় হাদীর জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ। নীরব যুদ্ধ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার, দীর্ঘ অপেক্ষা। হাসপাতালের বাইরে তখন নীরবতা নেই। সমর্থকরা অপেক্ষা করছেন, বন্ধুরা দোয়া করছেন, পরিবারের চোখে জল নিয়ে একটি অলৌকিক ঘটনার আশায়। এরপর সিদ্ধান্ত হয় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর। অনেকে তখনও বিশ্বাস করছিলেন হাদী ফিরবেন, কারণ যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, সে কি এত সহজে চলে যাবে? সে কি এত সহজে হার মানবে? কিন্তু জীবন সবসময় আমাদের বিশ্বাসের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় না। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা, আধুনিক যন্ত্র, বিশেষজ্ঞদের পরামর্শ, সবকিছুর পরও একটি ঘোষণা, সব থেমে যায়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শরীফ ওসমান হাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, তাদের নিরাপত্তা নিয়েও এখন সংশয় হচ্ছে জনগণের মনে। বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন নম্বরে শরীফ ওসমান হাদীর কাছে কল আসত, হুমকি দেওয়া হতো, কিন্তু শেষ পরিণতি কি হলো তা এখন সবাই জানি। তাহলে এখন প্রশ্ন, আগামীতে আসলেই বাংলাদেশে কি ঘটবে? এই সন্ত্রাসের রাজনীতি কি আসলে বন্ধ হবে? গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা চলছিল, তার চূড়ান্ত পরিণতি দেখা গেল ইনকলাব মঞ্চের আয়োজনে প্রতিবাদ সভায় উপস্থিত দেশের প্রায় সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিদের প্রতিক্রিয়ায়। জামাতে ইসলাম থেকে শুরু করে তরুণ প্রজন্মের বিপ্লবী নেতারা, সাংবাদিক মাহমুদুর রহমান থেকে রাজনৈতিক বিশ্লেষকরা, সবাই ছিলেন এই একই সুরের একাট্টা। কিন্তু একটি নাম সেখানে অনুপস্থিত ছিল, সেই অনুপস্থিতি নিয়েই এখন সারা দেশে প্রশ্ন উঠছে। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটি সম্মিলিত ঘোষণা। ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে সরাসরি কোনো রাগঢাক ছাড়াই প্রতিবাদ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই সমাবেশের আয়োজনের পেছনে ছিল সরকারের পরামর্শই। অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তরে বসেই এই সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সরকার নিজেই ভেন্যু ঠিক করে দিয়েছেন, সরকার নিজেই এই ঐক্যবদ্ধ প্রতিবাদের রূপরেখা তৈরি করে দিয়েছেন। এটা এমন একটা বিষয় যে আগে কখনো কল্পনা করা যায়নি। ভারত যদি শেখ হাসিনা সহ শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীর অপরাধীদের ফেরত না দেয়, তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হবে। তখন সমাবেশস্থলে এক ধরনের বিদ্যুৎ স্পর্শ অনুভূত হলো। সেখানে আরো বলা হলো, ভারতকে তার রাষ্ট্রদূত ফিরিয়ে নিতে হবে, হাই কমিশনারকে ফিরিয়ে নিতে হবে, প্রয়োজনে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এখনো হাদীর হত্যার অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। আসলে কি তারা দেশের মধ্যেই গা ঢাকা দিয়ে রয়েছেন, নাকি ভারতে আরো সযত্নে কোনো গভীর ষড়যন্ত্রের ছক কাটছে? পরবর্তী টার্গেট কে? আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার কি গাফিলতি দায়ী, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের বক্তব্যে চরম সমালোচনার ঝড় ওঠে। তার বক্তব্যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়?
একটু মাঝে মাঝে দু একটা খুন খারাপই হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছি। এই ধরনের ঘটনা সব সময় ছিল, নির্বাচন এলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্যের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল সহ সারা দেশের মানুষেরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। আজ হাদি নেই, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে। গুলির শব্দ কে শুনেছিল? মোটরসাইকেল আরোহীরা কারা ছিল? পালিয়ে যাওয়ার পথ কি আগে থেকে ঠিক করা ছিল? নিরাপত্তায় কোথায় ছিল? এগুলো কেবল তদন্তের প্রশ্ন নয়, এগুলো জাতির প্রশ্ন। হাদির মৃত্যু কি কেবল একটি হত্যাকাণ্ড, নাকি একটি বার্তা ছিল? বার্তাটি কি এই, কণ্ঠ তুললে মূল্য দিতে হবে? যদি তাই হয়, তাহলে এই মৃত্যু শুধু হাদির নয়, এটি আমাদের সবার মৃত্যু। হাদি চলে গেছে, কিন্তু তার নাম এখনো স্লোগানে, পোস্টারে, দেয়ালে, মুখে মুখে। কারণ ইতিহাস বলে কিছু মানুষ মরে গিয়েও বেঁচে রয়। আজও বিজয়নগরের কালভার্ট দিয়ে রিক্সা চলে, কিন্তু কেউ কেউ থেমে যায়, চুপ করে তাকিয়ে থাকে, কারণ তারা জানে এই জায়গাটিতে একটি স্বপ্ন রক্তে ভিজেছিল। শেষ প্রশ্ন থেকেই যায়, একটি গুলি কি এই আন্দোলন থামাতে পারে, নাকি এই গুলি জন্ম দেয় আরও হাজারো হাদির? হাদির খুনিরা কি ধরা পড়বে? এই প্রশ্ন এখন বাতাসে ভাসছে। তারা কি ইন্ডিয়ার ছায়ায়, নাকি এই মাটিতেই মুখোশ পরে লুকিয়ে রয়েছে? রাতের অন্ধকারে যেসব পায়ের শব্দ মিলিয়ে যায়, সেগুলো কি সত্যি হারিয়ে যায়, নাকি সময় হলেই ফিরে আসে? হাদির মতো তরুণ দৃঢ় কণ্ঠগুলো থামাতে গুলি যথেষ্ট মনে হয়েছিল, কিন্তু প্রশ্ন হলো, গুলিতে কি প্রশ্ন মরে? একটা কণ্ঠ থামালে কি হাজারো কণ্ঠ জেগে ওঠে না? এই মৃত্যু কি শেষ অধ্যায়, নাকি শুরু? নীরবতা কি ভয়, নাকি ঝড়ের আগের নিঃশ্বাস? উত্তর আসবে, কিন্তু কখন আর কোথা থেকে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আপনি কি শুধু দেখবেন, নাকি কিছু বুঝতেও চাইবেন? এই খুন কি সত্যি একা কারো কাজ, নাকি পর্দার আড়ালে আরও নাম লুকিয়ে রয়েছে? হাদির কণ্ঠ থেমে গেছে বলা হচ্ছে, কিন্তু আপনি কি নীরবতা শুনতে পাচ্ছেন না? এই গল্প এখানেই শেষ, নাকি আসল অধ্যায় এখনো বাকি? পরবর্তী দৃশ্যে কি হবে? সত্যের প্রকাশ, নাকি আরও গভীর অন্ধকার? প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়।